দীর্ঘ ৫৫ বছর পর আবারও মাঝারি মাত্রার ভূমিকম্পে পুরো পর্তুগাল কেঁপে উঠেছে। এই ভূমিকম্প সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানবো। তাছাড়া জেনে নিয়ে আমরা অনেকেই জানতে চেয়েছি যে আমাদের অটো রিনিউর বিষয়ে বা আমাদের রেসিডেন্ট কার্ড রিনিউ, ফ্যামিলি অ্যাপয়েন্টমেন্ট বা বিভিন্ন অ্যাপয়েন্টমেন্ট, এমনকি যারা অনেকে কোর্টে কেস করেছেন, অনেক প্রশ্ন করেছেন, ইনবক্স মেসেজ দিয়েছেন, এই বিষয়ে আমাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং সচেতনতার বিষয়ে আমরা জানার চেষ্টা করব। তাছাড়া খোলা আকাশে নিচে পর্তুগালে নামাজ আদায় করা সংক্রান্ত একটি বিষয় উঠে এসেছে। এই বিষয় সংক্রান্ত আমরা বিস্তারিত জানার চেষ্টা করেছি, সেটি আপনাদের মাঝে তুলে ধরবো, আমাদের জন্য সহায়ক হবে। এর সাথে সাথে রয়েছে যে পর্তুগালের যে স্বাস্থ্য মন্ত্রণালয় তারা প্রোটেকশন ফর অল নামে একটি অ্যাপ চালু করতে যাচ্ছে আগামী বছর, যার দ্বারা ভ্যাকসিন থেকে শুরু করে বিভিন্ন আপনার স্বাস্থ্য বিষয়ক তথ্য, এমনকি ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট, এমনকি আপনার যে অবস্থান থাকবেন তার সাথে সাথে ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার বিষয়গুলো এর সাথে যুক্ত হবে এবং আমাদের জন্য এটা সহায়ক হবে নিঃসন্দেহে। তাছাড়াও আজকে পর্তুগালে রয়েছে স্কুল সংক্রান্ত এবং অন্যান্য আরো খুঁটিনাটি বিষয়। আজ 26শে আগস্ট সোমবার আপনাদের সবাইকে আরো একবার পর্তুগাল টুডেতে স্বাগত জানাচ্ছি। এই পর্তুগাল টুডে প্রথমেই বলিনি, এটা আপনাদের সকলের জন্যই। তো যত বেশি মানুষ এই বিষয়টি দেখবে সকলের জন্য উপকার হবে। আপনি শেয়ার করে আমার এই উদ্যোগের সাথে যুক্ত থাকতে পারবেন। সুতরাং দয়া করে এই আপনি শেয়ার করবেন, তাহলে অন্যকে আপনিও সহযোগিতা করতে পারলেন। তো চলুন চলে যাই আমাদের মূল আলোচনায়। যে পর্তুগালে যে আমাদের আজকে ভূমিকম্পের খবর কম বেশি সবাই পেয়েছেন, সেটি সংঘটিত হয়েছিল 5.3 মাত্রার একটি মাঝারি ধরনের ভূমিকম্প। এটি লিসবনের কাছেই সেতুবাল জেলার সাইনাস থেকে 58 কিলোমিটার পশ্চিমে এই ভূমিকম্পের উৎপত্তি। বিশেষ করে সেতুবাল এবং লিসবনে এটি বেশি অনুভূত হয়েছে এবং পুরো দেশে বলতে গেলে এটি অনুভূত হয়েছে। তাছাড়া স্পেন এবং মরক্কোতেও কিন্তু এর আভাস পাওয়া গেছে। 5.3 একটি মাঝারি মাত্রা ভূমিকম্প। তবে 1959 সালে, সে 55 বছর আগে, বলা যায় 6.1 মাত্রা একটি শক্তিশালী ভূমিকম্প হয়েছিল। সেটি পর্তুগাল থেকে 200 কিলোমিটার ভিতরে সংঘটিত হওয়ার পরও কিন্তু প্রায় 13 জনের মতো প্রাণহানি ঘটেছে সেই ভূমিকম্পের কারণে। এমনকি আপনারা জানেন যে 1755 সালে কিন্তু লিসবনে 8 মাত্রার চেয়েও বেশি একটি অত্যন্ত শক্তিশালী ভূমিকম্প সংঘটিত হয়েছিল, যার দ্বারা কিন্তু বলা যায় প্রায় 30,000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছিল এবং পুরো লিসবনকে কিন্তু আবার নতুন করে সাজিয়েছেন মার্কাস পমল, যেটা আমাদের লিসবনের যে মার্কাস পমল চত্বর, সেই মার্কাস পমলই কিন্তু এই লিসবনকে আবার নতুন করে সাজিয়েছেন। এমনকি আপনারা যারা মার্কাস পমলে যে রাস্তাটা এভিনিটা লিবারার থেকে যে অংশটুকু দেখেন, সেটা কিন্তু একদম 1750 সালে আবার নতুন করে বানানো হয়েছে। পর্তুগাল একটি ভূমিকম্প প্রবণ অঞ্চল, এমনকি আগামী সপ্তাহে বলা যায় 10 দিনের মধ্যেই লিসবনের মেয়র কার্লোস মোয়েদা জানিয়েছেন যে পুরো লিসবনের এই ভূমিকম্প জন্য একটি অ্যাপ চালু করা হবে, যে অ্যাপের মধ্যে বিভিন্ন বিল্ডিং এর তথ্য থাকবে, যে এই বিল্ডিংটি কি ভূমিকম্প প্রতিরোধ করতে পারেন কি বা কি ক্ষমতা রয়েছে, বা কোন কোন বিল্ডিং গুলো এর ভূমিকম্প প্রতিরোধ করতে পারবে। এর জন্য আমাদের করণীয় বা ভূমিকম্পের বিষয়ে আমাদের বিভিন্ন সচেতনতা নিয়ে একটি অ্যাপ চালু করা হবে, যাতে নাগরিকদের যাতে সহযোগিতা করা যায় বা তাদেরকে সচেতন করা যায়। তো যাই হোক, ভূমিকম্প, এই অঞ্চলটি ভূমিকম্প প্রবণই। আমরা ইতিমধ্যে কিন্তু এর আগে কিন্তু হয়তো আমরা এটা মাঝারি ধরনের ভূমিকম্প হয় আমরা এই বিষয়ে সজাগ হয়েছি। তাছাড়া ছোটখাটো ভূমিকম্প কিন্তু 2.1 বা 3.8 এরকম ধরনের ভূমিকম্প কিন্তু প্রতি মাসেই বা কিছুদিন পরপরই কিন্তু হচ্ছে। তো সেই দৃষ্টিকোণ থেকে মাঝারি মাত্রা ভূমিকম্প একটা বড় ধরনের কম্পন, আপনারা ইতিমধ্যে টের পেয়েছেন। সাধারণত এই কম্পনটি আরেকটু বেশি হলেই কিন্তু আরো ক্ষয়ক্ষতির সংখ্যা বেড়ে যেত। তো আমরা যারা রয়েছি, প্রবাসীদের যারা রয়েছি, আমরা চেষ্টা করব এই ভূমিকম্প সম্পর্কে বা ভূমিকম্পের জন্য, যেহেতু আমরা এখানে রয়েছি এবং এই অঞ্চলটি বারবারই কিছুদিন পর ভূমিকম্প হয়, সেক্ষেত্রে ভূমিকম্প সম্পর্কে আমাদের সচেতনতার প্রয়োজন। যে ভূমিকম্প হলে আমাদের যে করণীয় রয়েছে সেই বিষয়ে আমরা সেই বিষয়টি খেয়াল রাখবো এবং সচেতন থাকবো। তো চলুন চলে যাই আমাদের মূল আলোচনায়। যে বিষয়টি হচ্ছে যে আমাদের অনেকে বলেছেন যে অটো রিনিউর বিষয়ে জানতে চেয়েছেন। যে দেখুন, অটো রিনিউ যে প্রসেসটি আমরা ইতিপূর্বে কিন্তু বলেছি, আপনারা অনেকেই হয়তো প্রতিদিন পর্তুগাল টুডে দেখেন না, নিয়মিত দেখলে হয়তো সেই বিষয়ে আপডেটগুলো থাকে। সাধারণত অটো রিনিউটা সরকার বন্ধ করেনি, এটা কিন্তু গত মাসেও কিন্তু আমি নিজেও একটা অটো রিনিউ সাবমিট করতে পেরেছিলাম। তো সাধারণত যেটা বুঝতে পেরেছি বা যেটুকুন তথ্য পেয়েছি, সঠিকভাবে তথ্য তো আইমা তো কিছুই বলছে না, বা বিভিন্ন আইনজীবীর মাধ্যমে বিভিন্নভাবে যেটুকুন বুঝতে পেরেছি আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে, যে প্রতিনিয়ত এই যে আমাদের কার্ডের ইনফরমেশনগুলো আছে সেগুলো আপডেট করা হয়।
তো আপডেট করার কারণেই দেখা যাচ্ছে যে এই অটো রিনিউগুলো করা সম্ভব হয়। তো আপনারা যারা অটো রিনিউ করতে পারছেন না, আপনারা প্রতিনিয়তই চেষ্টা করবেন, হয়তোবা যে কোনো সময় আপনার কার্ডটা হয়তো প্রতিদিনই দরকার হলে একবার করে ট্রাই করবেন, হয়তো আপনার কার্ডটা অ্যাকসেপ্ট করে নিতেও পারে। এবং অটো রিনিউ যারা কার্ড পাচ্ছেন না, যারা দীর্ঘদিন যাওয়া অপেক্ষা করছেন, অনেকের 2 মাস 3 মাস হয়ে গেছে, দেখুন এই সময়টা আগে লাগতো না। আমরা যেটা জানতে পেরেছি যে নতুন একটা সিস্টেম ডেভেলপমেন্ট করা হচ্ছে, যে এর আগে সেফ সাপার যে পোর্টালটি ছিল, সেফের যে পোর্টালটি ছিল তার থেকে মাইগ্রেট করে একটি নতুন সিস্টেম তারা ডেভেলপ করছে। তো সেই কারণেই এর বিলম্বিত হচ্ছে, এমনকি আইমাতে লোকবল কম থাকার কারণেই কিন্তু এর জটিলতা হচ্ছে। কেননা এই কার্ডগুলোই কিন্তু কেউ না কাউকে কিন্তু অ্যাপ্রুভাল দিতে হয়, আপনি অটোমেটিকলি সাবমিট করলেন, কিন্তু এগুলো তারা তাদের কর্মকর্তাদের মাধ্যমে যাচাই বাছাই করতে হয়। এবং তো সবকিছু মিলিয়ে আইমাতে একটি জটিলতা চলছে। আশা করছি হয়তো আপনি খুব শিগগিরই কার্ড পেয়ে যাবেন। তাছাড়া বর্তমানে আগস্ট মাসে সেখানে একটি ছুটির মৌসুম চলছে, এটার জন্য একটা আহ, অচল অবস্থা তো রয়েছে। এদিকে আপনারা অনেকে ফ্যামিলি অ্যাপয়েন্টমেন্টের বিষয়ে জানতে চাইছেন। দেখুন, ফ্যামিলি অ্যাপয়েন্টমেন্টের কোনো অ্যাপয়েন্টমেন্ট কিন্তু নাই। আইমা থেকে কথা বলার পরেও জানা গেছে যে কোনো ধরনের অ্যাপয়েন্টমেন্ট নাই। তাছাড়া এই ফ্যামিলি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কিন্তু অনেকে কিছু দুষ্টচক্র তারা বিভিন্ন মানুষ থেকে কাছ থেকে টাকা নিয়েছেন, এবং তারা কিন্তু ফ্যামিলি অ্যাপয়েন্টমেন্ট দিতে পারেননি। আপনারা যদি কাউকে টাকা দেওয়ার পর অবশ্যই অবশ্যই এই বিষয়ে মাথায় রাখবেন যে আপনি নিশ্চিত হয়ে দিবেন, এমনকি তারা আপনার অ্যাপয়েন্টমেন্ট দিতে পারবে কিনা, বা যদি অ্যাপয়েন্টমেন্ট দিতে পারে হয়তো তারপরে আপনারা টাকা দিবেন, এরকম একটা চুক্তি করে নেবেন। কিন্তু বর্তমানে কেউ ফ্যামিলি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারছে না। অনেকে আবার বলছেন যে কোর্টের মাধ্যমে নিবেন ফ্যামিলি অ্যাপয়েন্টমেন্ট। তো কোর্টের মাধ্যমে নিলে ফ্যামিলি অ্যাপয়েন্টমেন্ট নিতে গেলে কিন্তু দুটো অসুবিধা রয়েছে। যদি কোনো কারণে কোর্টে বিষয়টা পেন্ডিং হয়ে যায়, পরবর্তী কিন্তু আপনি সরাসরি যখন ফ্যামিলি অ্যাপয়েন্টমেন্ট ওপেন হবে তখন কিন্তু আপনি নিতে পারছেন না। অনেকগুলো জটিলতা রয়েছে। তো স্বাভাবিক নিয়মের মধ্যে থাকবেন, আপনার কোর্টে গিয়ে ফ্যামিলি অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার কোনো প্রয়োজন নেই। আশা করছি ফ্যামিলি অ্যাপয়েন্টমেন্ট খুব শিগগিরই খুলবে। আপনারা কয়টা দিন আমরা ধৈর্য ধরেছি, আশা করছি আমরা আরো কয়টা দিন ধৈর্য ধরলে এই বিষয়টি আরো সমাধান হবে। এর সাথে সাথে কোর্টের কেসের বিষয়ে অনেকে জানতে চাইছেন যে আমরা অনেকে কোর্টে কেস করেছেন, কোনো রেসপন্স পাচ্ছেন না। যে দেখুন, প্রত্যেকটা বিষয়ই কিন্তু যখন অনেকগুলো বিষয় একসাথে চাপ হয়, এবং সবাই কিন্তু কোর্টের দ্বারস্থ হচ্ছেন। এমনকি আমরা যে বিষয়টি অনেকগুলো জানতে পেরেছি যে যারা কোর্টে গিয়েছেন এদের অনেকেই কিন্তু রিজেক্ট হচ্ছেন। আমরা অনেকে সাকসেস কেসগুলো কিন্তু জানি যে যিনি রিজেক্ট হচ্ছেন তিনি কিন্তু কাউকে জানান না। তো কোর্টে যারা যাবেন, এমনকি অনেকে কোর্টে গিয়েছেন এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত পাচ্ছেন না তার অ্যাপয়েন্টমেন্ট সামনে। তো এই যে বিষয়গুলো রয়েছে এগুলি কিন্তু অনেকটাই জটিল। আর যেহেতু পর্তুগালে একটা শেষ সুযোগ, আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা কোনোভাবেই একটা ভিন্ন পদ্ধতিতে তাড়াহুড়ো করবেন না। অনেক সময় তাড়াহুড়ো করতে গিয়ে কিন্তু আমরা জটিলতার মধ্যে পড়ে যাই। তকদিরেরও একটা বিষয় রয়েছে, এটা মানতে হবে। আপনি মুসলিম হলে আপনাকে তকদিরে বিশ্বাস করতে হবে। তারপরও যেটা সহজ পদ্ধতি, আপনি যে প্রসেসের মধ্যে আছেন, যে নিয়মের মধ্যে আছেন, একটু দেরি হলেও কিন্তু আপনার বিষয়টা সঠিকভাবেই সম্পন্ন হবে। আপনি একটা জটিলতার মধ্যে পড়বেন না। আপনাদের ইতিপূর্বে বলেছি আইমাতে ইমেল করার ক্ষেত্রেও কিন্তু আপনারা 4-5টা ইমেল করেন না। আপনাকে কিন্তু এমনও হতে পারে যদি আপনি 4-5টা ইমেলের কারণে আপনার প্রসেসটাও সাসপেন্ড তারা করতে পারে। তো সুতরাং আপনার যে কোনো সমস্যার জন্য আপনি একটা ইমেল করবেন, আশা করি আপনার সেই ইমেলের উত্তর পাবেন। যারা বেশিরভাগ ইমেল করেছেন তারা কিন্তু অনেকে উত্তর পাননি। যারা সিঙ্গেল একটা ইমেল করেছেন তারা কিন্তু 2 মাস হলেও কিন্তু তারা সেই রেসপন্সটা পেয়েছেন। আমি নিজেও সেটার প্রমাণ পেয়েছি। যে কোনো একটা বিষয়ে একটা ইমেল করলেই কিন্তু তারা সাধারণত সেই বিষয়ে রেসপন্স করে। অনেক সময় 1 মাস, অনেক সময় 2 মাস, অনেক সময় 3 মাস পরে রেসপন্স করে, কিন্তু তারা আপনি সঠিক রেসপন্সটা পাবেন। বাট একাধিক ইমেল করলে কিন্তু আপনি কোনো রেসপন্স পাবেন না। তো যাই হোক, আশা করছি আমি বুঝাতে পারছি স্বল্পভাবেই যে যে কোনো প্রসেসের ক্ষেত্রে অনেকে যে কোর্টের মাধ্যমে, আইনজীবীর মাধ্যমে করেছেন, অনেকে পেন্ডিং অবস্থায় আছেন, হাহাকার করছেন। তো আশা করছি আপনারা যারা বর্তমানে আছেন চেষ্টা করবেন যে কোনোভাবেই যাতে কোর্টের মাধ্যমে প্রসেসটা না করার জন্য আপনার যে স্বাভাবিক প্রসেসটা অপেক্ষা করুন। হয়তো খুব শিগগিরই এই বিষয়গুলো আমাদের সমাধানে আসবে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, আইমা কিন্তু তাদের লিগ্যাল ফার্ম নিযুক্ত করেছে, কারণ অনেক বেশি কেস পেন্ডিং হয়ে গেছে কোর্টে, তারা জবাব দিতে পারছে না। আইমাও কিন্তু এই কোর্টের প্রসেস করার জন্য তারাও কিন্তু নতুন লিগ্যাল ফার্ম নিয়োগ করেছে, যাতে হলো কোর্টের প্রসেসটা আইমার পক্ষ হয়ে সেই লিগ্যাল ফার্ম সম্পন্ন করতে পারে। এদিকে আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে আমাদের আহ, অনেকেই জানতে চেয়েছেন যে পর্তুগালে আমরা খোলা আকাশের নিচে নামাজ পড়তে পারবো কিনা। আজকেও এক ভাইয়ের সাথে একটা জটিলতা হয়েছিল, তার নাম প্রকাশ করছি না। তো খোলা আকাশে নামাজ পড়ার ক্ষেত্রে দেখুন, এটা একটা
প্রতিকূল পরিবেশ, একটা ভিন্ন দেশ। তো সেখানকার নিয়ম কানুন, এখানকার বেশিরভাগই ক্যাথলিক বা খ্রিস্টান। এখানে মুসলিমদের হয়তো একসময় রাজত্ব ছিল, কিন্তু বর্তমানে কিন্তু সেরকম একটা সিচুয়েশন নেই। তাছাড়া কিছু কট্টরপন্থী গ্রুপ কিন্তু অ্যাক্টিভেট হয়ে গেছে। এর আগেও আমাদের কয়েক ভাই খোলা আকাশে নিচে নামাজ পড়তে চেয়েছিলেন। তো এই সংক্রান্ত বিষয়ে আমি সাধারণত সেন্ট্রাল মসজিদে যারা খতিব রয়েছেন বা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন, তাদের সাথে এই বিষয়ে আমি কথা বলেছিলাম যে আমরা কি খোলা আকাশের নিচে নামাজ পড়তে পারবো কিনা। পর্তুগালের আইন মোতাবেক আপনি চাইলে খোলা আকাশের নিচে নামাজ পড়তে পারেন, তবে অবশ্যই জামাতের সহিত নয়। তবে জামাতের সহিত পড়তে পারেন, যেখানে লোকালয় নেই, কোনো মানুষজন নেই, আপনি সেখানে নামাজ পড়লেন বা কারো কোনো অসুবিধা হচ্ছে না, সেখানে আপনি নামাজ পড়তে কোনো অসুবিধা নেই। এমনকি আপনি একাও কারো অসুবিধার সৃষ্টি না করে আপনি নামাজ পড়তে পারবেন। অর্থাৎ আপনি এমন জায়গায় নামাজ পড়বেন যেখানে কোনো জনমানব নেই, বা ওখান দিয়ে কোনো মানুষ পাস হয় না বা মানুষ যেতে পারে না, এমন একটি জনশূন্য জায়গায় আপনি নামাজ পড়তে পারেন, আপনার ইবাদত আপনি করতে পারেন, তবে সাধারণের ক্ষতি করে নয়। তবে এই বিষয়টা অ্যাভয়েড করাই ভালো। তারাও পরামর্শ দিয়েছেন যে এই বিষয়টা অ্যাভয়েড করাই ভালো, যে নামাজের সময় হয়ে গেলে আমি তো জানি কখন আমার নামাজ, আমার কাজগুলোকে এমনভাবেই ব্যবস্থা করা যাতে হলো আমি সেই অনুযায়ী আমার সময়গুলোকে সমন্বয় করতে পারি। যদি আমি নামাজের বিষয় আমার খেয়াল রাখে, আমি আমার কাজকেও নামাজের সাথে সমন্বয় করে আমি করতে পারি। যদি আমার নামাজ পড়ার আগ্রহ থাকে, সেক্ষেত্রে আমি সেই অনুযায়ী সেভাবে এটাকে প্রসেস করব। বর্তমানে আপনারা জানেন যে একটা কট্টর গ্রুপ কিন্তু আমাদের প্রতি খুব কঠোরভাবে আমাদের প্রতিবাদ করছে। তো সুতরাং একটি সমন্বয়কভাবে শান্তিপূর্ণভাবে বসবাস করার জন্য, একটা প্রতিকূল পরিস্থিতি সৃষ্টি না করার জন্য আমাদেরও দায়িত্ব রয়েছে। তো আপনারা যারা অনেকে খোলা আকাশের নিচে বা কর্মক্ষেত্রে অনেকে নামাজ পড়তে গিয়ে কিন্তু অনেক জটিলতার সম্মুখীন হয়েছেন, তো চেষ্টা করবেন, আপনি যদি একজন মুসলমান হন, আপনার যদি সৃষ্টিকর্তার যে 5 ওয়াক্ত নামাজের প্রতি যদি আপনার বিশ্বাস থাকে, আপনি যদি বোঝেন যে আপনার এই কাজ প্রতিকূল কাজ, আপনার নামাজের জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করে, তাহলে আপনি অন্য কাজ খুঁজুন। সে কাজ না করে আপনি আপনার মালিকের সাথে এ নিয়ে বাকবিতণ্ডায় যাওয়ার কোনো প্রয়োজন নেই। তাছাড়া অনেকেই আপনি আপনার ইবাদত করতে গেলে বা যে কোনো কিছু করতে গেলে কেউ যদি আপনাকে প্রতিবাদ করে, তার সাথে প্রতিবাদী হয়ে তাকে বিদ্রোহ করার কোনো প্রয়োজন নেই। কেননা আমরা এখানে এসেছি, আমাদের কোরআনেই বলা আছে যে যদি আমরা এখানে আমরা থাকতে না পারি, তাহলে আমরা অন্য কোথাও চলে যাব প্রতিবন্ধকতা না হলে। তো সেক্ষেত্রে আমি অন্য কারোর সাথে ক্ষতির কারণ হয়ে তাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করার কোনো সুযোগ নেই। এটি আমাদের যারা ধর্মীয় জ্ঞান রাখেন তারা কিন্তু এই বিষয়গুলা ব্যাখ্যা করেছেন। আর যেহেতু সেন্ট্রাল মসজিদে আমাদের বাংলাদেশ অধ্যুষিত আমাদের খতিব রয়েছে, ইমাম সাহেব রয়েছে, তাদের সাথেও অনেক সময় আমরা এই বিষয়ে আলোচনা করেছি। আর যেহেতু পর্তুগালে পর্তুগিজ পাশাপাশি লোক রয়েছেন, তারা এখানে বসবাস করছেন এবং ধর্ম সম্পর্কে বা আইনের কনফ্লিক্ট সম্পর্কে তাদের ধারণা আছে, সে কারণে তাদের কাছ থেকে সেই বিষয়গুলো ব্যাখ্যা করলাম। আশা করছি যারা এই ধরনের সমস্যায় পড়েছেন, এই বিষয়টা চেষ্টা করবেন অ্যাভয়েড করার জন্য। চেষ্টা করবেন যে আপনি আপনার মসজিদে বা আপনার বাসায় বা আপনার আপনার স্থানে, আপনার যেখানে নিরাপদ স্থান রয়েছে সেখানে গিয়ে নামাজ আদায় করার জন্য। খোলা আকাশের নিচে নামাজ না পড়ে অ্যাভয়েড করাটাই অনেক ক্ষেত্রে ভালো। তো এই ছিল আজকের মতো আয়োজন। আশা করছি যে আপনার সাথে আগামীকাল আবারও দেখা, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।